নমস্কার সকল দর্শককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যে অনুষ্ঠান করছি সেটার রাহুর নক্ষত্র পরিবর্তন, যেরকম গতদিনই অনুষ্ঠান করার সময় বলে দিয়েছিলাম। গতদিন শনির নক্ষত্র পরিবর্তন নিয়ে অনুষ্ঠান করেছি, বহু মানুষ প্রশ্ন করেছেন, বহু লোকের সাথে আমার কথা হয়েছে, অনেকে SMS-এ উত্তর দিয়েছে। আশা করি সবাইকে না দিতে পারলেও সংখ্যাগরিষ্ঠ মানুষকে আমি উত্তর দিতে পেরেছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাহু নক্ষত্র পরিবর্তন, অর্থাৎ রাহু মঙ্গলের মৃগশিরা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে শিফটিং করেছে। এবং এই শিফটিংটা হয়েছে, আপনারা ডেটটা একটু লিখে রাখবেন, 27শে জানুয়ারি রাত্রি 3:43 রাহু রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে। এবং রাহু একটা নক্ষত্রে প্রায় 8 মাস থাকে, এবং রাহু এই রোহিণী নক্ষত্রে থাকবে 5ই অক্টোবর পর্যন্ত, এই বছরের 5 অক্টোবর বেলা 1:56 পর্যন্ত। তারপরে রাহু কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। তো একটা লং স্প্যান, প্রায় ফেব্রুয়ারি থেকে অক্টোবরের একদম শুরুর দিক, এই 5 দিন বাদ দিয়ে দিলে পুরো 8 মাস সময় রাহু এখানে স্টে করবে। এখানে স্টে করার ফলে কি পরিবর্তন হবে বা সাময়িক বা সামগ্রিক কি ফল দেবে, তাই সেটা নিয়ে আলোচনা করা। দেখুন, রাহু নিয়ে দীর্ঘদিন আলোচনা করেছি, আপনারাও বহু মানুষ জানেন। রাহু আমাদের প্ল্যানেটারি সিস্টেমের কোনো প্ল্যানেট নয়, কোথাও তাকে দেখা যায় না, ইট ইজ অ্যান আনসিন অবজেক্ট। কেতু বলে আলাদা কিছু নেই, রাহুরই বডি পার্ট হচ্ছে কেতু, যেহেতু দুটো পার্টে ডিভাইডেড আছে ভগবানের দ্বারা, সুতরাং তাকে আলাদা করে আলোচনা করব যখন জ্যেষ্ঠা নক্ষত্র থেকে অনুরাধা নক্ষত্রে যাবে, তখন কেতুর সামগ্রিকও আলোচনা করব, কিন্তু সেটার এফেক্ট অনেক পরে। রাহু অ্যাকচুয়ালি আমরা চিন্তা করি কোথা থেকে, আমাদের চিন্তার শক্তি হচ্ছে মস্তিষ্ক। তো এই মহাবিশ্বে যে কোনো প্রাণী চিন্তা বা মস্তিষ্ক দিয়ে করবে, মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ড অর্থাৎ নার্ভ দিয়ে করবে, নার্ভাস সিস্টেম দিয়ে করবে। এই নার্ভাস সিস্টেমটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের মস্তিষ্কটার মধ্যে থাকে। রাহু নামক যে ডেমনটা ছিল, যার বডি পার্টটাকে আমরা কেতু বলি, তার তার চিন্তা শক্তিও তার মস্তিষ্কে ছিল, হাতে পায়ে তো থাকবে না কোথাও। তো সেই চিন্তা শক্তির পার্টটাকে ভগবান সেপারেট করে দিয়েছে। সেপারেট করার মধ্যে একটা ব্যালেন্স আছে, খুব সামগ্রিকভাবে বুঝবেন জিনিসটা। একটা ডেমনকে যদি ছেড়ে দেওয়া হয় এই সোলার সিস্টেমের মধ্যে, তো সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে এবং সে ডেমোলিশ করার চেষ্টা করবে। তারপরে অলরেডি সে তখন ইমমর্টালিটির জায়গা নিয়ে নিয়েছে। তো সেরকম নিয়েছে মানে তাকে নিতে দেওয়া হয়েছে, তাকে দিয়ে কিছু কাজ করাবে, সেই জন্য তাকে সেটা করানো হয়েছে। সব কিছুই তার লীলার অন্তর্গতই থাকে। তো ভগবান তো আর জানতেন, এরকম তো নয় যে তার কাছে অবগত নয় যে তিনি রাহু ওখানে এসছেন এবং সে খাচ্ছে এবং চন্দ্র সূর্য তাকে চিনিয়ে দেবে, এটা সবই তার কাছে অবগত ছিল। কিন্তু সিস্টেমটার মধ্যে একটা মোবিলিটি বজায় রাখার জন্য, অর্থাৎ যাতে সব কিছুর মধ্যে একটা গতি থাকে, সেই গতিটা বজায় রাখার জন্য তিনি এমন একজন অবজেক্টকে ঢুকিয়ে দিচ্ছেন বা দিয়েছেন, যিনি অনেকটা মোবিলিটিকে নিয়ন্ত্রণ করে, কলিযুগে তো অনেকাংশে নিয়ন্ত্রণ করে, তার নাম রাহু। কিন্তু তাকে আসার আগে তাকে দুটুকরো করে দেওয়া হয়েছে, কারণ যাতে তিনি তার মোবিলিটিটা বেশি পরিমাণে প্রভাবিত না করতে পারে, অর্থাৎ সে যাতে দেবতুল্য ক্ষমতা না পায়। আমাদের যে সমস্ত দেবদেবীরা রয়েছে, গড বা ডেমিগডস যারা রয়েছে, তাদের ইকুইভ্যালেন্ট পাওয়ারও তিনি যাতে না পান, আবার একটা মিনিমাম পাওয়ারও পান যাতে তিনি প্রভাবিত করতে পারেন। এরকম একটা ব্যালেন্স ভগবান করেছেন ওনাকে খণ্ডিত করে। এবার উনি ইনট্রুড করেছেন এই সোলার সিস্টেমের মধ্যে, ইনট্রুড করে ওনার কোনো ঘর নেই, থাকার জায়গা নেই। এবার প্ল্যানেটস তো কোথাও না কোথাও থাকতে হবে, নক্ষত্রদেরও কোথাও না কোথাও থাকতে হবে। এই মহাবিশ্বে প্রত্যেকেরই কোথাও না কোথাও একটা থাকার জায়গা আছে, একটা রেসিডেন্সিয়াল প্লেস আছে, এক্সেপ্ট রাহুকেতু। তো রাহুকেতু কি করে, অন্য লোকের ঘরে থাকে বা অন্য লোকের সাথে অবস্থান করে, থেকে তাকে প্রভাবিত করে। কারণ তিনি ডেমন, তার সাথে প্রকৃতি মিলবে না। আপনাকে যদি একটি বন্য পশুর সাথে রাখা হয়, সেই পশুর সাথে আপনার কি হবে, অস্বস্তির সৃষ্টি করবে। এখন সেই পশু যদি খুব শান্ত হয়, তাহলে মোটামুটি আপনি নির্ভয়ে ঘুমোতে পারবেন, কিন্তু সে যদি একটা হিংস্র বা অশান্ত হয়, তাহলে আপনার প্রাণনাশেরও আশঙ্কা থেকে যেতে পারে। রাহু হচ্ছে সেই রকম একটা ক্যারেক্টার, সে যখনই কোনো ঘরের মধ্যে দিয়ে, কোনো রুম দিয়ে বা কোথাও দিয়ে প্রবেশ করে যাবে,
তখন সেই ঘরটাকে ডিস্টার্ব করবে, কারণ প্ল্যানেটগুলো নেগেটিভ পজিটিভ মাঝামাঝি সব রকম গুণ সম্পন্ন আছে। সত্য রজ তম 3 রকম গুণের সমন্বয়ে এই মহাবিশ্বের সমস্ত কিছু তৈরি হয়েছে, এক্সেপ্ট ভগবান। ভগবান এই 3 গুণের বাইরে আছে, সেই কারণে তিনি ত্রিগুণাতীত। কিন্তু অন্য পৃথিবীর যে কোনো অবজেক্ট, সেটা মেটেরিয়াল হোক, সেটা লিভিং মেটেরিয়াল হোক, বা সেটা ডেড মেটেরিয়াল হোক, এই 3টে অবজেক্টের বাইরে তিনি বেরোতে পারবেন না, কখনো সম্ভব নয়। তো সব প্ল্যানেটের মধ্যেই, যেমন শনির মধ্যে সাত্ত্বিক গুণ সব থেকে বেশি আছে, রাজসিক গুণ প্রায় নেই বললেই চলে, তামসিক গুণও প্রায় নেই বললেই চলে। সাত্ত্বিক গুণ কিন্তু আছে, তারও একটা প্রপোর্শন আছে। শুক্রের মধ্যে রাজসিক এবং তামসিক গুণ বেশি আছে, সাত্ত্বিক গুণ খুব কম আছে। ভোগ করার প্রবৃত্তি আছে, ভোগ কে করে? যিনি কিং তিনি ভোগ করেন। হ্যাঁ, কিন্তু কিং সবসময় ভোগ করেন না। সূর্যের মধ্যে রাজসিক গুণও আছে, সূর্যের মধ্যে সাত্ত্বিক গুণও আছে। সূর্য রাজা হওয়া সত্ত্বেও সূর্য কিন্তু সবকিছু ভোগ করে না। সূর্যের মধ্যে নিয়ন্ত্রণ আছে, সে ভোগকে নিয়ন্ত্রণ করতে জানে, কোথায় এসে তাকে থামতে হবে বা কত দূর যেতে হবে, কতটা গেলে, কারণ তিনি তার পজিশন সম্পর্কে ওয়াকিবহাল, যে তিনি হেড অফ দ্য ফ্যামিলি। তিনি যদি বিশৃঙ্খল হন তাহলে ফ্যামিলিটা বিশৃঙ্খল হয়ে যাবে। তাকে মানে তাকে কেন্দ্র করেই তো সবাই ঘুরছে উপবৃত্তাকার কক্ষপথে। কিন্তু অন্যান্য সমস্ত মহাবিশ্বের সমস্ত কিছু, সোলার প্ল্যানেটস তো মানে এই আমাদের যে সোলার এই যে ফ্যামিলিটা রয়েছে, এই ফ্যামিলিটা তো একটা ছোট্ট, এটা টাইনি পার্ট অফ দি ইউনিভার্স। এই এন্টায়ার ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড ভগবানের শরীর থেকে প্রত্যেক মুহূর্তে সৃষ্টি হচ্ছে। এক্সেল যখন করে ভগবান, তখন প্রত্যেক অন্ডের মতো, অন্ড মানে ডিমের মতন হয়, সেই জন্য ব্রহ্মাণ্ড বলা হয়। সেকেন্ডে জন্ম নিচ্ছে। আমাদের এই সেকেন্ডের সাথে ওই সেকেন্ডের অনেক ডিফারেন্স আছে, আমরা বলার সময় বলছি প্রত্যেক মুহূর্তে। আবার ভগবান যখন ইনহেল করবে, সমস্ত কিছু এক জায়গায় চলে আসবে, জিরো হয়ে যাবে। তো সেই হিসাবে এখন এক্সপ্যান্ড করছে। এবার আপনি ভাববেন কতক্ষণ ধরে নিঃশ্বাস নিচ্ছে আর কতক্ষণ ধরে, হ্যাঁ নিঃশ্বাস নেওয়া বা নেওয়াটা ওরকমই সময়। হ্যাঁ, ব্রহ্মা পর্যন্ত প্রত্যেকের আয়ু নির্দিষ্ট করা আছে। তারপরে আর কারোর আয়ু নির্দিষ্ট করা নেই, অর্থাৎ সমস্ত দেবদেবী সবারই সৃষ্টি এবং ধ্বংস আছে। ব্রহ্মদেব পর্যন্ত সবার আয়ু নির্দেশ করে দেওয়া আছে। আয়ু নির্দেশ আছে মানে একটা টাইম আছে, সেটা আমাদের টাইমের সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে, কিন্তু টাইম আছে। দেয়ার শুড হ্যাভ আ টাইম স্প্যান। তো একটা মশাকে গিয়ে যদি বলেন যে একটা মানুষ 90 বছর বাঁচে, তো মশাটা হেসে উঠবে। 90 বছর কেউ বাঁচতে পারে? একটা মশা হয়তো 2-3 দিন বাঁচে খুব বেশি হলে, বা 5 দিন। বা একটা অনেক অনেক এককোষী প্রাণী আছে যারা কয়েক মিনিট বাঁচে, কয়েক সেকেন্ড বাঁচে। তাদের কাছে যদি আমাদের আয়ু বলা হয় যে আমরা 80 বছর বাঁচি, তো তার কাছে অ্যাবসার্ড লাগবে, সেরকম আমাদের কাছে ওদের ব্যাপারটা অ্যাবসার্ড লাগবে, ভগবানের ব্যাপারটা অ্যাবসার্ড লাগবে, কারণ তিনি পরম, তার সমস্ত কিছু লিমিটলেস। তো তিনি যখন নির্দিষ্ট করে ঢুকিয়েছেন এই রাহুকে এই সোলার সিস্টেমের মধ্যে, টু মেনটেন দ্য মবিলিটি। সব কিছু যদি সাত্ত্বিক প্রবৃত্তির হয়ে যায় তাহলে মবিলিটি নষ্ট হবে, কারণ এটা তো মায়াধাম। এখানে সমস্ত কিছুর মধ্যে একটা চাওয়া পাওয়া, ইলিউশন সব কিছু থাকতে হবে, না হলে এখানকার যথার্থতাটা পূর্ণ হবে না। ইলিউশনারি সিস্টেমের মধ্যে ইলিউশনকেই আনতে হবে। এখানে তো একদম দেখবেন, এই জন্য যারা সাত্ত্বিক মানুষ হয় তারা সব কিছু থেকে মানে সেপারেট কেন থাকে, আইসোলেট কেন থাকে? পুরোপুরি তো আইসোলেট থাকা সম্ভব নয়, কারণ ধামে বসেই মায়ার থেকে বিকৃত হওয়াটা খুব কঠিন কাজ। সম্ভব নয় বলবো না, কঠিন কাজ। কিন্তু এখানে ইলিউশনকে তৈরি করার জন্য এটা তৈরি করা হয়েছে। এবার এই হরোস্কোপের মধ্যে আর্থ আমাদের যে পৃথিবী, বহু লোক দেখবেন, বহু পণ্ডিত এ নিয়ে তর্কও আছে যে আর্থ কোথায় আছে অ্যাকচুয়ালি অনেক সময় লগ্নকে আর্থ দিয়ে বোঝানো হয়, রাশিকে আর্থ দিয়ে বোঝানো হয়। অনেক সময় রবি যেখানে বসে থাকে সেটাকেই আমরা আর্থ বলি, অর্থাৎ অ্যাকচুয়ালি সেটাই কিছুটা গ্রহণযোগ্য। এটা নিয়ে একদিন একটা প্রোগ্রাম করব, যে সোলার সিস্টেমের মধ্যে আমরা যখন ছক বানাই, তো 12টা ঘরে আমরা 7টা গ্রহ এবং তার সাথে 2টো উপগ্রহ, মানে সূর্য এবং চন্দ্রমাকেও রাখি, যেখানে সূর্য একজন নক্ষত্র এবং রাহুকেতুকেও ধরে বলছি। তো 9জনকে যখন পোস্ট করি, আমরা তো নিজেদের কথা লিখি না, কারণ নিজেদের সাপেক্ষেই তো বিচার করছি, কিন্তু সান যেখানে থাকে সেখানেও লেখা হয়। এটা নিয়ে একটা আলাদা প্রোগ্রাম করব, বহু লোক জানতে চান তাদের জন্য। যাই হোক, রাহু রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, রোহিণী চন্দ্রের নক্ষত্র, এবং রোহিণী চন্দ্রের অত্যন্ত প্রিয় নক্ষত্র, অত্যন্ত প্রিয়।
কোনো জিনিস যখন তার খুব প্রিয় হয় তখন কি হয়? চন্দ্রকে আগের দিনই বলেছি, চন্দ্র হচ্ছে মনের কারক। অর্থাৎ চন্দ্র কোনো লজিক বোঝে না, চন্দ্র বোঝে এটা আমার জিনিস, এটা আমার কাছে রাখতে হবে। মেটেরিয়াল পজিটিভনেস, একদম কোনো স্পিরিচুয়াল পজিটিভনেস নয়, মেটেরিয়াল পজিটিভনেস। চন্দ্রের পজিটিভনেসের সাথে কোনো স্পিরিচুয়ালিটির সম্পর্ক নেই, প্রথম মনে রাখবেন, কোনো স্পিরিচুয়ালিটির সম্পর্ক নেই। এই জন্য রবির দ্বাদশ ভাব দেওয়া হয়েছে তাকে। তো রবির থেকে সে পাওয়ার গেইন করে, সেই জন্য রবি তার দ্বিভাবে দেওয়া আছে, দ্বিতীয় ভাবে দেওয়া আছে। এবং চন্দ্র এবং রবি কখনো কারোর মার্কেশ হয় না, কখনো সম্ভব নয় হওয়া, কারণ পিতামাতা কখনো কারোর শত্রু হতে পারে না, সে যদি উন্মাদ না হয়ে গিয়ে থাকে বা কোনো পারভার্টেড মানুষ না হয়। সেটা তো স্বাভাবিক ধর্মের মধ্যে পড়ছে না, পারভার্সন তো স্বাভাবিক ধর্মের মধ্যে আসে না। তো সেই হিসাবে রবিচন্দ্র কখনো কারোর মার্কেশ হয় না। একটা জিনিস মনে রাখবেন, চন্দ্রের নক্ষত্রে যখন রাহু প্রবেশ করে, করে গেছে অলরেডি, আজ থেকে 18 বছর আগেও ছিল, তো যখন করে তখন কিছু অদ্ভুত প্রকৃতি সৃষ্টি হয়। মনে এটা একটা জিনিস বুঝুন, এটা রবি থেকে 10th হাউস, রবির একদম চরম কেন্দ্রে বসে রয়েছে রাহু। এখন বলে না রাহু দশমে থাকা মানে সব কিছু তার হাতে থাকা, এই সবগুলো সব বাজে কথা, কিছু হাতে টাতে থাকে না। রাহুর হাতই নেই, রাহু আপনাকে কি হাত দিয়ে তুলে দেবে? রাহু যেটা করবে সেটা হচ্ছে আপনার মস্তিষ্কটাকে বিকৃত করবে কনস্ট্যান্ট, অর্থাৎ আপনার মধ্যে যত রিপুদোষ আছে সমস্ত রিপুদোষকে বৃদ্ধি করবে। রবি থেকে কেন্দ্রে আছে, কেন্দ্রস্থান মানে কি? কেন্দ্রস্থান মানে কর্মস্থান, কর্ম রিলেটেড স্থান। একটা খুব সহজ ভাষায় বলে দিচ্ছি, একদম আমাদের মহর্ষি জৈমিনীর কথা বলছি। কোন স্থান বলতে উনি ভোগ স্থান বলেছেন, ওনার কথাতে বহুবার বোঝা গেছে এটা ভোগ স্থান, অর্থাৎ যে স্থানটা আমরা ভোগ করি। আর কেন্দ্রস্থান বলতে যেটা আমাদের লাইবিলিটি থাকে, যেখানে আমাদের রেসপন্সিবিলিটি ইম্পোজ করতে হয়। এবার রেসপন্সিবিলিটি করতে গিয়েও বহু লোক ভোগ করে। মনে করুন কোনো একজন লোক খুব বড় একজন পদে আসীন রয়েছে, এবার তিনি সেই পদটা যেরকম তার হিউজ, তার জীবনে সব কিছু তাকে দিয়ে দিতে হচ্ছে, আবার তিনি যদি সেটাকে এনজয় করেন তার ওই পদটাকে, তাহলে তিনি ভোগও করছেন, সেটা হতে পারে। কিন্তু নর্মালি লগ্ন চতুর্থ সপ্তম দশম এরা কিন্তু রেসপন্সিবিলিটির জায়গা। আর পঞ্চম নবম হচ্ছে পুরোপুরি ভোগ। পুরোপুরি ভোগ মানে রেসপন্সিবিলিটি নেই তা নয়, পঞ্চম স্থান থেকে একটা নর্মাল ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্ট মানে ডেভেলপ হচ্ছে কিভাবে? আপনি কিছু কর্ম করছেন, তো 4th হাউসের লাভ স্থান হচ্ছে 5th স্থান, তো 4th হাউসে কর্ম করলেই তো 5th স্থানে গিয়ে লাভ পাবেন। 9th হাউসের লাভ স্থান হচ্ছে তার 10th হাউস, তো 9th হাউসের ধর্ম পালন করলে গিয়েই আপনি 10th হাউসে গিয়ে তার ফল পাবেন, না হলে পাবেন না। দিস আর দ্য বেসিক লজিক। কিন্তু লজিকটা শুধু এর ওপরই দাঁড়িয়ে থাকেন, এখানে নবম দশম ঘরের মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স আছে। এমন এমন ঘর আছে, এমন এমন ঘর আছে, যেমন রবির থেকেই বলছি, রবির নবম ঘর মঙ্গলের, দশম ঘর শুক্রের। তার মানে কঠোর কঠোর মানে কঠোর ধর্ম পালন করলে তবে গিয়েই আপনি মঙ্গল কিন্তু কঠোরতার প্রতীক, অস্টিরিটির প্রতীক, কোনো কিছুকে এমনি দিয়ে দেবে না, কঠিন পরিশ্রম করে নিতে হবে। সেই পরিশ্রমের ফল কিন্তু কর্মের দ্বারা যেটা পাবেন সেটা সুখভাবে পাবেন। আমি সিংহ লগ্নের প্রচুর মানুষকে দেখেছি কাজ করতে করতে মাঝ জীবনে কাজ ছেড়ে দেয়। তারা কিন্তু মানে মানে দে হ্যাভ টু সাফার, কারণ সিংহ লগ্নের লোকেরা ফট করে লোকের সাথে মেলাতে পারে না। রবি দিয়ে বলছি কারণ রবি দিয়ে বলে, রবি ইজ দ্য সেন্টার, রবি ইজ দ্য মাস্টার। রবিকে দিয়ে বললে সবাইকে দিয়ে কম বেশি বলা হয়ে যায়, সেই জন্য বলছি। তার 10th হাউসে রাহু রয়েছে, তো রাহু যেই না নক্ষত্র শিফট করবে, রাহুর মধ্যে যেটা প্রথম আসবে মঙ্গলের নক্ষত্র, রাহুর ফেভারেবল নক্ষত্র, ফেভারেবল মঙ্গলের নক্ষত্র, শুক্রের নক্ষত্র, রাহুর নিজের নক্ষত্র, ফেভারেবল নক্ষত্র, কারণ এদের সাথে রাহুর একটা সমমনস্কতা থাকে। দেখুন রাহুকে ভগবান কিরকম করেছে, রাহুকে সব কিছু ভোগ করার অধিকার দিয়ে দিয়েছে, তুই ভোগ কর, তুই তো অমর হয়ে গেছিস, তুই ভোগ কর। কিন্তু তুই যখন ভোগ করবি সেই ভোগকে তুই কখনোই কাজে লাগাতে পারবি না, কারণ তোর বডি পার্ট নেই, তুই উপভোগটা করবি কি দিয়ে? মস্তিষ্ক দিয়ে আমরা চিন্তা করতে পারি, কিন্তু আমরা তো উপভোগ করি আমাদের দেহগত লিম্বসগুলোর মাধ্যমে। সব উপভোগ তো মস্তিষ্ক দিয়ে করা যায় না। তো রাহুর সেই ক্ষমতাটা নেই, রাহু সব খেতে চায় কিন্তু কোনো খাবারই সে নিজের ঘরে রাখতে পারে না, তার বেরিয়ে যায় সে খাবার। সেই জন্য তার আরও মনে করে যে আরও খেলে পরে হয়তো আমি রাখতে পারবো,
তো এরকম একটা তার তার মধ্যে সে একটা ভিসিয়াস সার্কেলের মধ্যে ঘুরতে থাকে কনস্ট্যান্ট। এই জন্য রাহুর মানে প্রকৃতিযুক্ত মানুষদের মধ্যে রাহুর প্রকৃতি মানে রাহুর তো কোনো রাহু তো মানে সৌরজগতের লোক নয়, সুতরাং রাহুর প্রকৃতিযুক্ত মানুষ মানে রাহুর ইনফ্লুয়েন্স আছে ছকের মধ্যে। তো সেরকম ইনফ্লুয়েন্স যার মধ্যে বেশি থাকবে সেই মানুষকে আমি নর্মালি দেখেছি নর্মাল লোকের থেকে বেশি খায়, বেশি ঘুমোয়, বেশি ভোগ করে। যে জায়গাটা সে একটা অটো করে যেতে পারে সেই জায়গাটা সে একটা ট্যাক্সি করে যাবে বা মোটর বাইকে করে যাবে, ভোগ করবে সব কিছু। কিন্তু সব ভোগের পরই তার দেখে যেটা চূড়ান্ত হতাশা থাকে, সে বলে যে দূর, এতক্ষণ ঘুমালাম তাও ঘুমটা কাটছে না, এরকম এত খেলাম তাও মনে হলো তার আরও খিদে পাচ্ছে, বা খানিক্ষণ বাদে অন্য কিছু খাওয়া শুরু করলো, এরকম সবসময় তার মধ্যে একটা ভোগের প্রবৃত্তি থাকে, কিন্তু ভোগের তার নিবৃত্তি হয় না কখনো। এটা রাহুর বেসিক প্রকৃতি। মঙ্গলও কি করে, মঙ্গলই ভোগটা করতে চায় কিন্তু একটু কঠোরতার সাথে। রাহু যেটা করে, রাহু ইললেজিটিমেটলি করে। কঠোরতাও এক ধরনের ইললেজিটিমেসি, কিন্তু সব কঠোরতা সবসময় ইললেজিটিমেসি নয়। কিন্তু রাহু কাজ করছে মানে সেখানে ইললেজিটিমেসি আছে, অর্থাৎ অনৈতিকতার সাথে কাজ করবে। রাহু নৈতিকতা বিরোধী। রাহু ইজ এ ডেমন। ডেমনের কাজ হচ্ছে নৈতিকতার সাথে কখনো সহমত পোষণ করে না চলা, অর্থাৎ যে কোনো রকম ছল চাতুরি বার্গলারি, যে কোনো ধরনের মিথ্যা কথা, মানুষকে মিথ্যার আশ্রয় দেওয়া, প্রতারণা করা, ইললেজিটিমেট কাজ করা, হ্যাঁ, আনলফুল অ্যাক্টিভিটিস করা, যে কোনো পাপ কাজে নিজেকে নিয়োজিত করা, কম পরিশ্রম করে অর্থ আয় করার প্রবণতা, লোককে ঠকানো, অর্থাৎ যত রকম ইললেজিটিমেট ওয়ার্ক আছে, ইললেজিটিমেট কাজ যারা করে, যারা দেখবেন যারা আইন পড়েছে, আমি এই বিষয় নিয়ে সামান্য ধারণা আছে বলে বলছি, যারা জুরিসপ্রুডেন্স পড়েছে, যারা আইন পড়েছেন তারা হয়তো বুঝতে পারবেন। আইনের পেছনে সব আইনের একটা লজিক আছে। যারা যারা ক্রিমিনাল হয়, যারা ক্রিমিনালকে রিড করে, তারা এই ব্যাপারগুলো খুব ভালো জানে। ক্রিমিনালের কিন্তু নিজস্ব একটা এনজয়মেন্ট আছে ক্রাইমটা করে। সব ক্রিমিনাল নয়, যারা ধরুন ঘটনাচক্রে সার্কামস্ট্যান্সিয়ালি কোনো ক্রাইম করে ফেললো হঠাৎ করে ক্রোধের বশে বা অন্য বা পরিস্থিতির বশে, তারা একটা অন্য সেপারেট ভাবে তাদের দেখা হয়। কিন্তু যারা ইন্টেনশনালি বিকৃত মস্তিষ্ক, অর্থাৎ যাদের ক্রাইম করে আনন্দ হয়, যারা অন্যকে পীড়া দিয়ে আনন্দ পায়, তারা এই আনন্দটাকে কিন্তু আপনাকে না বললেও তারা উপভোগ করে, সেই জন্য তারা কাজটা রিপিটেডলি করে। এই জন্য যারা যারা ইউজুয়াল অফেন্ডার হয় তাদের জন্য কিন্তু অন্যরকম বিভিন্ন থিওরি আছে, সাইকোলজিতে আছে। আইন তো সাইকোলজির উপর বেস করে একদম সেভাবেই তৈরি করা। তা আমি এই কথাগুলো এই কারণে বলছি যে রাহুর মধ্যেই ইউজুয়াল অফেন্স করার একটা প্রবণতা আছে। কথা বলতে বলতে হঠাৎ করে মিথ্যে কথা বলবে, আনইনটেনশনাল মিথ্যে কথা, যে মিথ্যে কথাতে নিজের তো কোনো লাভ হবেই না, উল্টো দিকের লোকটারও কোনো দূর দূর পর্যন্ত লাভ হওয়ার নেই, কিন্তু দেখা গেল নিজের একটা গরিমা বৃদ্ধি করলো কথাটা বলে, আমি অমুক। ওই যে তার একটা সাময়িক যে একটা হলো, অনুভূতি হলো যে আমি বিরাট কোনো একজন লোক, এটুকুই বলে তার ইউজুয়াল অ্যাক্টিভিটিস। তো রাহু সেটা করার চেষ্টা করে। রাহু যত রকম প্রতারণা করা যায় সেটা ইউজুয়ালি আনইউজুয়ালি তার কাজই হচ্ছে নেগেটিভ কাজ করা, বিকজ ইট ইজ এ ডেমন। ডেমন কোনোদিন আপনাকে জিনিস দিতে পারে না, ভালো জিনিস। সেই জন্য রাহু কোনোদিন লং রানে কারোর ফেভারেবল নয়, কারণ ও তো আমাদের মানে ভুক্ত নয়। এখন দেখবেন বিভিন্ন আজকালকার দিনের মানুষের মধ্যে বিভিন্ন পশু পাখি বাড়িতে পোষার প্রবণতা আছে। এই প্রবণতাটা খুব বৃদ্ধি পেয়েছে। এটা আগে ছিল একদম পুরাতন যুগে, কিন্তু তখন আলাদা রকম বাগান করে, বা তখন মানুষের জমি জমা বেশি ছিল, লোক সংখ্যা কম ছিল, যারা একটু ধনশালী ছিলেন তারা করতেন। এখন সবাই ছোটোখাটো জায়গার মধ্যে একটা করে পেট পুষছেন, মুখ পুষছেন। এগুলো কিন্তু শাস্ত্র মতে এর অনেক ডিসঅ্যালাউন্সেস আছে। তার কারণ আপনি একটা প্রাণীকে তার নর্মাল যে জীবনযাত্রা সেখান থেকে ব্রেক করে তাকে একটা অন্য জীবনযাত্রার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, এবং সে কিন্তু একাস্ট্রম হয়ে যাচ্ছে। তার মানে কি করলেন আপনি? অ্যাকচুয়ালি একটা বিকৃত কাজ করলেন। আপনাকে সাদা চোখে মনে হবে যে আপনি খুব উপকার করছেন, আপনি প্রাণীটিকে ভালোবাসেন, অবশ্যই ভালোবাসেন, সেই জন্য তো ঘরে রেখেছেন। কিন্তু অ্যাকচুয়ালি ওর যা হ্যাবিটেশন তার বাইরে ওকে আপনি নিয়ে যাচ্ছেন। প্রকৃতি ওকে একটা হ্যাবিট দিয়েছে। প্রকৃতি পাখিকে উড়তে দিয়েছে, তাহলে তো ডানা দিত না। অস্ট্রিচকে উড়তে দেয়নি, সেই জন্য ডানা দিলেও ডানাটাকে অক্ষম করে রেখেছে। বা এভলিউশনের থিওরি পড়লে বুঝবেন যে ডানাটা সে উড়তো না, আস্তে আস্তে ভারী হয়ে গেছে, এখন আর উঠতে পারে না,
টানাটা তার ক্ষয়িষ্ণু হয়ে গেছে, কিন্তু একসময় তো উঠতে পারতো। তো ফ্যাক্ট হচ্ছে যে আপনি কোনো একটা বস্তুকে যদি তার ধর্মের বিরুদ্ধে কাজ করান, তাহলে সেটা শাস্ত্র মতে সেটা অন্যায় কাজ, অন্যায় কাজ। সে কথাটা আমি বলার চেষ্টা করছি। এখন আমি তো কোনো সামাজিক কোনো নই, যেটা লেখা আছে সেটাই রিড করছি। তো আপনি যখনই তাকে নিয়ে আসবেন ঘরের ভেতরে, আপনি তো কুকুরটার মতো বা বিড়ালটার মতো হতে পারবেন না। কুকুর বা বিড়ালটা আপনার গুণে গুণান্বিত হবে, অর্থাৎ কিছুটা মনুষ্য ধর্ম তার মধ্যে ইনবিল্ড হবে। সে কি করবে, আস্তে আস্তে আপনার সাথে আপনার আপনার অজান্তে সে কিন্তু ইনোসেন্ট সম্পূর্ণ, আমাদের থেকে অনেক বেশি ইনোসেন্ট। তারা ভান করতে পারে না, কোনো পশু পাখি অভিনয় করতে জানে না। তারা যাকে ভালোবাসে তারা পূর্ণ ভালোবাসে, আর যার ওপর তাকে ঘৃণা করে তাকে পূর্ণ ঘৃণা করে। প্রিটেন্ড করা কোনো পশু পাখির দ্বারা সম্ভব না, সেটা মানুষই করতে পারে একমাত্র, কারণ ছল চাতুরি মানুষের দ্বারা সম্ভব। তো সে কি করবে, আমাদের গুণ তার মধ্যে ঢুকবে। তার মানে আপনি ভগবানের যে বানানো পৃথিবী আছে, যেখানে তিনি নির্দিষ্ট মত তৈরি করেছে, সেই মতকে আপনি অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন। তো রাহু কেতু সেই জিনিসটা করে অ্যাকচুয়ালি, আপনার যে ঘরে থাকবে সেই ঘরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে ওর মতন করে। ও ডেমানিস, আপনি তো ডেমান নন। অ্যাকচুয়ালি আমরা সবাই ডেমান, কিন্তু আমরা রাহুর মতো ডেমান নই। তো দ্যাট ইজ ওয়াই প্রবলেমটা অকারেন্স হয়। এবার চন্দ্রের নক্ষত্রে যখন ঢোকে তখন কি হয়, চন্দ্র অ্যাকচুয়ালি হচ্ছে ইমোশনের কারক। রাহু কোনো ইমোশন, রাহু যদি ইমোশন দেখায় তাহলে সেটা কোনো কিছু ছল করার জন্য করছে, সে প্রিটেন্ড করছে। অ্যাকচুয়ালি সে প্রিটেন্সের একেবারে মাস্টার, যে কোনো প্রিটেন্সের মাস্টার সে। শুক্র প্রিটেন্ড করার জন্য মাস্টার। কিন্তু রাহু এবং শুক্রের মধ্যে একটা মৌলিক পার্থক্য হচ্ছে, শুক্র কোনো বর্বরতাকে পছন্দ করে না। শুক্র জিনিসটাকে কৌশলে ন্যাগিং করে, অত্যন্ত লোককে বিরক্ত করে, ঘ্যান 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 করতে করতে তারপরে সেটাকে নেবে, কিন্তু ভোগ সে করবে এবং পরিশ্রম করবে না। রাহু কিন্তু পরিশ্রমও করাতে পারে লোককে দিয়ে, অর্থাৎ কোনো কিছু লাভ করার জন্য। আমি বহু মানুষকে দেখেছি শুধুমাত্র খাওয়ার জন্য এখান থেকে, কলকাতা থেকে 40 কিলোমিটার দূরে যায় সে চা খেতে। এক জায়গায় নাকি দারুণ চা বানায়, আমি জায়গার নাম বলছি না। চা খেতে 40 কিলোমিটার দূরে সে বাইকে করে যায়। দিজ আর দ্য অ্যাবারেটিভ নেচার, এগুলো কোনো সুস্থতার লক্ষণ নয়। এই ধরনের প্রকৃতি রাহু তৈরি করে। চা খেয়ে তার কি হবে, খানিক্ষণ বাদে তো ভুলেই যাবে, আস্তে আস্তেই তার স্বাদ। চন্দ্র কি করবে, চন্দ্র যত রকম ইমোশন, অর্থাৎ আমাদের মেটেরিয়াল লাইফ, এই যে আমরা যে ফ্যামিলি, আমাদের পাড়া, আমাদের শহর, দেশ, রাজ্য, এই যে একটা বিস্তৃত জায়গা, এন্টায়ার ওয়ার্ল্ড, এই পুরো ওয়ার্ল্ডটাকে যে এক জায়গায় ইন্ট্যাক্ট করে রাখা, অর্থাৎ আমরা একে অপরের উপর ডিপেন্ডেন্সি, ভালোবাসা, হাজবেন্ড ওয়াইফ, ছেলে মেয়ে, বন্ধুত্ব, যত রকম সম্পর্কের মোড়ক আছে, এই মোড়কের আদি জায়গাটা হচ্ছে চন্দ্র। এবং তাকে পূর্ণ সহায়তা করে এখানে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে আঠাটা, অ্যাডেসিভটা হচ্ছে বৃহস্পতি, আর ওই পছন্দ অপছন্দের যোজকটা তৈরি করে চন্দ্র। এই দুজনে মিলে সম্পর্কটাকে ইনট্যাক্ট রাখে। রাহু যখন তার নক্ষত্রে চলে যাবে, রাহু এই জায়গাটাকে ব্রেক করবে, কারণ চন্দ্র হচ্ছে তার একদম প্রকৃত শত্রু, ঘোষিত শত্রু, একেবারে ব্রেক করবে। কিভাবে ব্রেক করবে না, মানুষের মধ্যে বিশ্বাসের অবক্ষয় হবে, অর্থাৎ একে অপরের প্রতি বিশ্বাস ভঙ্গ হবে, ব্রিচ অফ ট্রাস্ট যেটাকে বলা হয়, বিশ্বাস ভঙ্গ হওয়া। সে কি করবে, ডিসবিলিভ করবে মানুষকে, অর্থাৎ সম্পর্ক, আমি কিন্তু খুব কাছের সম্পর্ক বলছি, এগুলো কিন্তু কাছের মানে এরকম নয় যে কোনো একজন বন্ধু মানে সে কাছের নয়। সম্পর্ক মানে কিন্তু সেটা মানসিক, চন্দ্র কিন্তু মানসিক জায়গাকে ডিপেন্ড করে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো আত্মীয়তা থাকে না নর্মালি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো থাকতে পারে, কিছু কিছু পৃথিবীর বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন রকম জায়গা রয়েছে, বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম নীতি আছে, তার কালচার অনুসারে সেটা প্রিভেইল করে। কিন্তু আমি বলছি নর্মালি আদি সম্পর্কের ক্ষেত্রে সেটা কম ছিল বা ছিলই না। তো সেই সম্পর্কটা কিভাবে তৈরি হয়েছে, একে অপরের প্রতি ভালোবেসে, একে অপরের প্রতি অ্যাফেকশন দ্বারা তৈরি হয়েছে। পরবর্তীকালে সেটা ডিপ অ্যাফেকশন, লাভ এবং একদম ইমর্টাল লাভে পরিণত হয়েছে। সেখান থেকে সমস্ত কিছু তৈরি হচ্ছে। তো বেসিক জায়গাটা তো বন্ধুত্ব, একটা ফ্রেন্ডশিপ, সেইটা কিন্তু চন্দ্রে বিশ্বাস করে। এবং সেই বন্ধুত্ব কোনো পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, যে কেউ হতে পারে, এক্সটেন্ডেড কোনো বয়স্ক মানুষ হতে পারে,
কোনো বাচ্চা হতে পারে, সে আত্মীয়ই হতে হবে এরকম কোনো কথা নেই। সেই জায়গাগুলোতে ব্রিজ করবে, অর্থাৎ একে অপরের প্রতি একটা বিশ্বাসহীনতা তৈরি করবে। 2 নম্বর হচ্ছে চন্দ্রের যে, মনে রাখবেন, চন্দ্রের যে গুণ, সেই গুণগুলোকে রাহু ডিস্ট্রয় করে। রাহুর কাজ হচ্ছে সূর্য এবং চন্দ্রের ক্ষেত্রে তাদের রেসপেক্টিভ গুণ, এবং শনির ক্ষেত্রে তার রেসপেক্টিভ গুণকে নষ্ট করে দেওয়া। ও যখন কৃত্তিকা নক্ষত্রে যাবে তখন সূর্যের গুণকেও নষ্ট করবে, কিন্তু প্রাইমা ফেসি এখন তো ও চন্দ্রের নক্ষত্রে আছে, তো চন্দ্রের গুণকেও কিছুটা 30% পর্যন্ত ডিস্ট্রয় করবে একদম। কারণ রোহিণী সব থেকে বলশালী, বারবার বলছি, রাহুর থেকে বলশালী কেউ নেই, কলিযুগে নেই কেউ। রাহু শনির থেকেও বলি ফল দেয়, আমি ক্ষেত্র বিশেষে দেখেছি, শনির থেকেও বলি ফল দেয় রাহু ক্ষেত্র বিশেষে। তো সেই জন্য বলছি, চন্দ্র যত বলি হওয়ার চেষ্টা করবে ওখানে, রাহু তত তাকে সাপ্রেস করবে। তত সাপ্রেশনটা যত বেশি হবে তত তার এফেক্ট বেশি হবে। আগের দিনই বলেছি যে চন্দ্র পৃথিবীর সব থেকে কাছে থাকে, তো চন্দ্রকে যত সাপ্রেশন করবে মনের ওপর তত চাপ বাড়বে। আমি দেখেছি রাহুর দশায় যখন, মানে রাহু যখন চন্দ্রের নক্ষত্রে থাকে, মানুষের মধ্যে দীর্ঘ নিঃশ্বাস ফেলার মতন একটা প্রবণতা বেশি বৃদ্ধি পায়। অবজারভেশন থেকে বলছি এগুলো। মানুষ বেশি পরিমাণে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। রাহু চন্দ্র কোনোভাবে কানেক্টেড, দৃষ্ট, হয় দৃষ্ট বা যুক্ত। প্রচণ্ড দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে মানুষ, কথা বলতে বলতে খুব ডিপ্রেশনে চলে যায়, তারপরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। অনেকে বলে না যে এর থেকে ক্ষতি হতে পারে, ক্ষতি লাভ হয় কিনা আমি জানি না, কিন্তু তার মধ্যেই প্রবণতা থাকে। অ্যাস্ট্রোলজি ইজ নাথিং বাট অবজারভেশন। পণ্ডিতরা যা লিখে যাওয়ার লিখে গেছে, তৎকালীন সময় কাল অনুসারে লিখে গেছে। কালটা কিন্তু এখন ওখানে দাঁড়িয়ে নেই, কালটা চেঞ্জ হয়েছে, তারা যথেষ্ট রিফর্ম করে গেছে এবং বুঝে বলেও গেছে যে আপনি আপনার সময় মতন সেটাকে মানে পরিমার্জিত বা অ্যামেন্ডমেন্ট করে নেবেন, সেটা সংশোধন করে নেবেন। তো সেই হিসাবে বলছি যে রাহুর এটা বেসিক ধর্ম। 2 নম্বর যেটা হচ্ছে পরিবারের মধ্যে ইন্টিগ্রিটি, অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ সন্তান বাবা মা, ইন্টিগ্রিটির মধ্যে রাহু নষ্ট করবে, ডিসইন্টিগ্রেশন করবে। বারবার বলছি যে এখন বৃহস্পতি যুক্ত আছে, কিন্তু বৃহস্পতি খুব দ্রুত বেরিয়ে যাবে। বৃহস্পতি মেনলি আর 1 মাস মতন এই ঘরে, তারপরে তো মঙ্গলের নক্ষত্রে চলে যাবে। মঙ্গলের নক্ষত্রে চলে গেলে রাহু থেকে দৃষ্টি সরে যাবে, রাহু থেকে যে না দৃষ্টি সরবে, রাহু হয়ে যাবে আবার পূর্ণ বলি, চন্দ্রের নক্ষত্রে থাকবে, তো আরও পরিমাণ ভাঙার চেষ্টা করবে। তো সংসারে যে বাঁধনগুলো আছে, আমাদের সংসারটা কি, আমাদের সমাজের তো ইনস্টিটিউশন, এগুলো ইনস্টিটিউশনগুলো ব্রেক ডাউন করবে। বেসিক ইনস্টিটিউশন ফ্যামিলি ব্রেক ডাউন করবে সেখানে, বা করানোর মতন চেষ্টা। সবাই কি ব্রেক ডাউন করবে? তাহলে তো পৃথিবীতে হাহাকার পড়ে যাবে। না, ব্রেক ডাউন করবে না। অবক্ষয় কোনোদিন দুম করে হয় না, দুম করে যেটা হয় সেটা ন্যাচারাল ক্যালামিটি হয়। ভগবান যখন একবারে অনেক লোককে মনে করে যে এখানে দরকার আছে, তখন সেটা তিনি তার নিয়ম অনুসারে করবেন, সেটা অন্য জিনিস। কিন্তু অবক্ষয় খুব অল্প অল্প করে হয়, যেন অবক্ষয়কে দেখতে গেলে একটা স্প্যান নিতে হয়। একটা বাচ্চাকে যদি আপনি 5 বছর পরে দেখেন, আপনি বুঝতে পারবেন যে সে কতটা বড় হয়ে গেছে, কিন্তু তার বাবা মা তাকে রোজ দেখে, তার পক্ষে বোঝা সম্ভব নয় কখনো। বা বাচ্চাটার নিজেরও বোঝা সম্ভব নয় যে আমি কখন চেঞ্জ হয়ে যাচ্ছি। যে কোনো পরিবর্তনকে দেখতে গেলে একটা টাইম স্প্যান দিতে লাগে। আমি যে আপনাদের সাথে কথা বলছি সব কিছুর জন্য ব্র্যাকেটে একটা টাইম আছে। 4th অর্ডিনেট বলা হয় টাইমকে, চতুর্থ। টাইম কখনো নেগেটিভ হয় না। তো সেই হিসাবে বলছি, রাহু যখন চন্দ্রের নক্ষত্রে ঢুকেছে, এই চন্দ্রের নক্ষত্রে এই দুটো মৌলিক চেঞ্জ করবে। 3 নম্বর চেঞ্জ করবে শরীরের ক্ষেত্রে, মানুষের মধ্যে হৃদয়হীনতা কাজ তৈরি করবে। চন্দ্র কিন্তু প্রচণ্ড পরিমাণে ভাব, ভালোবাসা, হিউম্যানিটির কারক। সেই হিউম্যানিটি পজিটিভ হবে বা নেগেটিভ হবে তা ক্ষেত্রে বলছি না, অ্যাফেকশন, লাভ, হিউম্যানিটি মানুষের বেসিক মনুষ্যত্বের কারণ। যদিও সেটা কিন্তু রাজসিক গুণ, মনুষ্যত্ব কিন্তু বলবেন আপনারা, আমার ক্ষেত্রে বহু মানুষ ডিফার করে যাবেন, মনুষ্যত্বের এখানে অনেক ব্যাপার আছে। কী টাইপের মনুষ্যত্ব আপনি প্রিভেল করেন? ঈশ্বরের নির্দেশবাদে যা কাজ করছেন সবই অন্যায় কাজ করছেন, আমি পরিষ্কার এক কথা বলে দেবো। তার বাইরে অন্য কোনো কথা বলতে পারবো না। প্রিটেন্ড আমি করতে পারবো না, মিথ্যে বলতে পারবো না। যা বলেছে, অকর্মবাদে যে কর্ম করবেন সেই কর্মই বিকর্মই হবে, পরিষ্কার ব্যাপার। তো আমরা প্রত্যেকেই অ্যাকচুয়ালি অ্যাবারেটিভ কাজই করি সারাদিনে। 100টা কাজ করলে 98টা কাজই ভুলভালই করি। আমরা মনে করছি আমরা ঠিক করি, কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো লং রানে কোনো ভ্যালু থাকে না। ঠিক আছে, একদম
একদম একটি ছাগলের বাচ্চাকে ছাগলের মা গিয়ে আইআইটি কলেজে পড়াবে না তার খাওয়া দাওয়ার জন্য, সেটাকে রেখে দেবে চুপ করে, বা সে ন্যাচারালি বড় হবে এবং সে কত টেনশনই নেবে না, তার ব্রিজও বানানোর দরকার নেই, তার কিছু বানানোর দরকার নেই, সে দিব্যি তার জীবন কাটাবে। কে বলেছে কিছু তৈরি করতে এখানে? আপনাকে কেউ পারমিশন দিয়েছে? কেউ দেয়নি, আপনি নিজে মনে করেছেন। ইউ আর ট্রাইং টু বি দ্য কন্ট্রোলার, তো কন্ট্রোল করুন। লায়াবিলিটি নিতে হলে তার প্রেশারও তো নিতে হবে, আপনি নিচ্ছেন প্রেশার, আমরা সবাই নিচ্ছি, কারণ আমরা তৈরি করছি যেটা কখনো তৈরি করা যায় না। এটা নির্দেশ আছে, ভগবান বলেছে অশাশ্বতম দুঃখালয়ম অনিত্যম, এখানে কোনো কিছু নিত্য নয়, আপনি সেখানে তৈরি করছেন বালির বাঁধ, তো সেটা তো ভাঙবে টুডে অর টুমরো, তার কনসিকুয়েন্সও আপনাকে আমাকে ভোগ করতে হবে। ভোগ করছি আমরা, কিন্তু তাও করছি। আমাদের ছেলে মেয়েদেরও কিন্তু আমরা ভুল পথই শেখাচ্ছি। কিন্তু এটা একটা, সবাই বলবে যে সবাই এক ধারায় চলছে সুতরাং চলো, তো গড্ডলিকা প্রবাহে সবাই চলছে। যাই হোক, আরেকটা জিনিস করবে যেটা বললাম, হৃদয়হীনতা, অর্থাৎ মানুষের মধ্যে অ্যাট্রোসিটি তৈরি করবে। মানুষ একটু বড় বড় অসহিষ্ণু হয়ে যাবে। যদিও চন্দ্র কিন্তু অ্যাকচুয়ালি অসহিষ্ণু, কিন্তু চন্দ্রের অসহিষ্ণুতা ব্রিচ অফ পেশেন্স হতে পারে, কিন্তু চন্দ্রের অসহিষ্ণুতা কিন্তু ক্রোধ নয়, কিন্তু রাহু কিন্তু এখানে ক্রোধের সৃষ্টি করবে। অর্থাৎ মানুষের প্রতি বিরক্তি আসবে, বেশিক্ষণ ভালো লাগবে না তাকে, তার কথা শুনতে ভালো লাগবে না, ব্রিচ অফ পেশেন্স ঘটবে। এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে রাহু করবে এখানে, এই রোহিণী নক্ষত্রে থাকাকালীন। প্রচণ্ড বুকে ঠান্ডা লাগার প্রবণতা তৈরি করবে। বুকে যাদের জল জমার প্রবণতা আছে, খুব ঠান্ডা, কাফ অ্যান্ড কোল্ডের খুব ধাত আছে, টনসিলের, অর্থাৎ নাকের এই একদম এই পোর্শন থেকে আইস যেখানে শেষ হচ্ছে, আমাদের দুটো আইস যেখানে শেষ হচ্ছে, সেখান থেকে একদম বুকের এই অংশ পর্যন্ত, বুক এবং পেট যে আবরণ দ্বারা ডিফারেন্সিয়েট আছে, সেই আবরণ পর্যন্ত অংশ বেশি পরিমাণে অ্যাফেক্টেড থাকবে। অর্থাৎ বোথ দ্য লাংস এবং হার্ট অ্যাফেক্টেড থাকবে। রক্ত মানে তো জল, অ্যাকচুয়ালি তো রক্তের, শরীরের 90% জল, সুতরাং রক্তেরও 90% জলই হবে, রক্ত তো শরীরের বাইরের অংশ নয়। তো সেই হিসাবে জলের তারতম্য ঘটবে এখানে, জলের ভারসাম্য কমিয়ে দেবে বা কখনো বাড়িয়ে দেবে রাহু। যখন যেটা করে ওর বিকৃতি মনে হবে তখনও সেটা করবে, সবসময় কমাবে না। তার ফলে প্রত্যেকে ব্যালেন্সড ওয়াটার খাবেন, একটু ওয়াটারি খাবার খাবেন, অর্থাৎ সবজি খাবেন, ফল খাবেন, যতটা পরিমাণে ভেজ খেতে পারেন ততটা চেষ্টা করবেন। রাহু পেটকে অসম্ভব রকম গণ্ডগোল করে। এখান থেকে বুধের ঘরে একটা তার পঞ্চম বা নবম উল্টো দিক থেকে দৃষ্টি আছে, এবং শনির ঘরে দৃষ্টি আছে। হাড়গোড়ের মধ্যে ব্যথা সৃষ্টি করবে, অর্থাৎ আমাদের হাড়ের যে জয়েনিং আছে, যেখানে যে লুব্রিকেন্টগুলো আছে, সেগুলোকে রাহু শুকিয়ে দেবে, কোথাও বাড়িয়ে দেবে, হাড় বৃদ্ধি করিয়ে দেবে, অতিরিক্ত বৃদ্ধি, তার ফলে পেইন হবে, কারণ শনির ওপরে দৃষ্টি আছে, শনিও চন্দ্রের নক্ষত্রে আছে। মেজর তিনটে দুটো প্ল্যানেটস, একটা সিউডো প্ল্যানেট, সে চন্দ্রের নক্ষত্র ভোগ করছে। ইট ইজ নট এত বেশি যদি অতিরিক্ত জলকে আমরা, জল যদিও সমস্ত কিছুর কারকতা, প্রাণের কারকতা জল, কিন্তু এত বেশি ভালো নয়, সব কিছুরই একটা লিমিটেশন আছে, লিমিটের বাইরে চলে যাবে জায়গাটা। প্রচণ্ড কুয়াশা পড়বে দেখবেন, এখন কুয়াশা হবে, এবং যারা গার্ডেনিং করেন, আমি যেহেতু করি সেই কারণে দেখবে সকালবেলার দিকে বা মাটি ভিজে থাকবে, আমি বেলায় গিয়ে দেখি যে মাটি ভেজা থাকে, প্রচণ্ড কুয়াশা হবে। এবং কুয়াশা কোথায় হবে? শুক্র সবসময় তরাই অঞ্চলকে নির্দেশ করে, অর্থাৎ পাহাড়ের পাদদেশকে নির্দেশ করে হচ্ছে শুক্র, সেই সব অঞ্চলে বেশি হবে। আপনি হয়তো বলবেন ওটা তো নর্মালি হয়, হ্যাঁ হবে, কিন্তু যদি কোনো প্যারামিটার থাকে, কোনো ইকুইপমেন্ট থাকে যা দিয়ে মাপা যায়, তাহলে মেপে দেখবেন এখন বেশি হবে। অর্থাৎ জলের বৃদ্ধি ঘটাবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে খুব সাবধানে থাকবেন, রেসপেক্টিভ মা বা মাতৃস্থানীয় কোনো মা, শাশুড়ি মা, জেঠিমা, মামিমা, যত মাতৃস্থানীয় ব্যক্তিরা আছেন তাদের শরীর নিয়ে খুব সাবধানে থাকবেন, নজর দেবেন। স্পেশালি আপনার ছকে যদি কোনো রকম ডিসপিউট থাকে তাহলে কিন্তু অবশ্যই নজর দেবেন, প্রবলেম করবে। সব থেকে বড় কথা, মনকে শান্ত রাখবেন, কারণ কিছুদিন পরেই কিন্তু বৃহস্পতির নজর রাহুর থেকে সরে যাবে। তো রাহু কিন্তু পূর্ণ বলি হয়ে যাবে, এবং অক্টোবরের 5 তারিখ পর্যন্ত কিন্তু মনকে পুরোপুরি, দেখুন আত্মাকে নিয়ন্ত্রণ করা এত সোজা নয়। রবির নক্ষত্র নিয়ে যখন বলবো, কৃত্তিকা নক্ষত্রে, তখন বলবো আত্মাকে কলুষিত করা যায়, কিন্তু সেটা খুব কঠিন কাজ। মন যেহেতু বাইরের আবরণ, মন বুদ্ধি অহংকার মানুষের অপরা প্রকৃতি, একে খুব সহজে মোল্ড করে নেওয়া যায়। আপনি হয়তো দুঃখে আছেন, দেখবেন আমরা কি করি, আমরা গান শুনি বা একটা হাসির সিনারি দেখি, বা বাড়ির লোকেদের, বন্ধুদের সাথে ফোনে কথা বলি,
অনেকে খায়, আমিও দেখেছি, খুব দুঃখের মধ্যে। যাই হোক, মনটাকে আমরা ডাইভার্ট করি তো মন দ্রুত ডাইভার্সন হয়, ডাইভার্ট হয় বলেই তাকে কন্ট্রোল করা কঠিন। আবার সোজাও, দুটোই আছে একাধারে। কিন্তু আত্মাকে সহজে ডাইভার্সন করানো যায় না, আত্মা পরমাত্মার অংশ। হতে পারে এক চিলতে শক্তি, কিন্তু এক চিলতে শক্তি তো সে তো পরম শক্তির অংশ, সুতরাং তার ক্ষমতা অনেক বেশি, সেটা মন কোনোদিন যেতে পারবে না সে জায়গায়। তো সেই হিসাবে একটু নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখবেন, পারলে একটু মেডিটেট করবেন। প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে বিষ্ণু সহস্রনাম অবশ্যই পাঠ করবেন। ভগবানের 108 নাম যদি জপ করতে পারেন প্রত্যেক দিন খুব ভালো। না হলে অ্যাটলিস্ট যদি বিষ্ণু সহস্রনাম মুখস্থ না করতে পারেন, অনেক বড়, মুখস্থ করা যায় না, প্রায় 0.5 ঘন্টা লাগে শুনতে, তো শুনবেন। এখন মোবাইলে ফ্রিতে পাওয়া যায়, অসংখ্য ডেটা দেয়, এমনি শুনবেন প্রত্যেক দিন কানে লাগিয়ে, তাহলেও প্রচুর উপকার হয়। অর্থাৎ মনকে কনসেন্ট্রেট রাখবেন, মনকে রাহুর হাতে ছেড়ে দেবেন না পুরো। কাল তো দিয়ে দিয়েছে তাকে রাহুর হাতে, কিন্তু আপনাকে কিন্তু ভগবান একটা জিনিস বলেছে যে আমাদের হাতে কিন্তু নিয়ন্ত্রণ আছে, আমাদের কনসেন্স আছে, চেতনা আছে। সেই জন্য আমরা অন্য প্রাণীর থেকে ডিফারেন্ট। অন্য প্রাণীর মধ্যে ইডিওপাস কমপ্লেক্স আছে, আমাদের মধ্যে নেই। সেটা একসময় ছিল যখন আমরা অনেকটা আনসিভিলাইজ ছিলাম। আস্তে আস্তে কিন্তু আমরা সেটা কাটিয়েছি, অন্তত যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন তারা তো কাটিয়েছে। তার হাতে দিয়ে দেবেন না পুরো, কনসেন্সটাকে অ্যাপ্লাই করুন, মনকে নিয়ন্ত্রণ করুন, কনসেন্ট্রেট রাখুন নিজেকে। কারণ রাহুকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করার ক্ষমতা কারণ নেই, আমার তো নেই, কারণ ও মনুষ্য দ্বারা নিয়ন্ত্রিত হতে চায় না সহজে। ইট ইজ ভেরি টাফ টু কন্ট্রোল। চেষ্টা করবেন প্রত্যেকে নিয়ন্ত্রণ রাখার, এবং সন্তানদের প্রতিও নজর দেবেন, কারণ কালপুরুষের 4র্থ ঘর এবং 5ম ভাবে দ্বাদশ ঘর হচ্ছে চন্দ্র, এবং তার নক্ষত্রে রাহু রয়েছে। সন্তানদের প্রতি যেন কোনো অবহেলা না হয়। কারোর সাথে যদি প্রেম প্রণয় থাকে তার প্রতি চেষ্টা করবেন অ্যাকাউন্টেবল থাকার। অর্থাৎ ধর্মহীন কাজ করবেন না, কারণ রবি থেকে কিন্তু অ্যাকচুয়ালি 10th হাউসে বসে রয়েছে, এবং বুধ থেকে কিন্তু 9th হাউসে বসে রয়েছে। বুধ আমাদের বেসিক চিন্তাগুলোকে উদয় হয় বুধ দিয়ে, এবং শনি এবং বৃহস্পতি তারপরে সেই ইন্টেলিজেন্সকে অ্যাপ্লাই করে। শনি ম্যাক্সিমাম, বৃহস্পতি মাঝামাঝি পোর্শনে। তো বুধ থেকে অধর্মের স্থানে কিন্তু বসে রয়েছে রাহু। তো আমাদের মস্তিষ্কের মধ্যে বিকৃত চিন্তার উদয় হবে, যে চিন্তা কিন্তু আপনাকে দিয়ে কোনো অসৎ কাজ করিয়ে নিতে পারে। রাহু কিন্তু সেকেন্ডে অসৎ কাজ করায়, সেকেন্ডে, এবং তার কনসিকুয়েন্স কিন্তু অনেক দূর পর্যন্ত ভোগ করতে হয়। এবং আরেকটি বুধের ঘর থেকে কিন্তু দ্বাদশ স্থানে বসে রয়েছে, মিথুন থেকে। সুতরাং কেয়ারফুল থাকবেন। খারাপ দশায় থাকলে অবশ্যই কেয়ারফুল থাকবেন। মাতার স্বাস্থ্যের প্রতি কিন্তু, মাতা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। আরও কিছু যখন গোচর বলবো তার সাথে অ্যাডিশনাল কিছু বলবো। প্রাইমা ফেসি এটুকুই বলে রাখলাম, এই নক্ষত্র ভোগ কিন্তু খুব ভালো নক্ষত্র নয়, মানুষকে অতিরিক্ত ভোগী বানিয়ে দেবে। সে চেষ্টা করবে অন্যের জিনিসকে, কারণ চন্দ্র কিন্তু ফ্লো অফ মানি। চন্দ্র কিন্তু লোভের কারক। লোভ মানে চন্দ্র নিজে লোভ নয়, চন্দ্রের মধ্যে কোনো লোভ নেই, কিন্তু চন্দ্র মানির ফ্লো করে। রাহু যখন দেখবে মানি, রাহু তো ভোগ করার চেষ্টা করবে সঙ্গে সঙ্গে, তো চন্দ্রকে লোভী বানাবে, অর্থাৎ চন্দ্রের বিপরীত গুণ সে ইম্পোজ করবে চন্দ্রের মধ্যে। অনেকদিন সন্তান হচ্ছে না, সে সন্তান চাইবে খুব দ্রুত, বা হওয়ার জন্য সে যা ডাক্তারি যা হতে পারে সে সেটা করার চেষ্টা করবে। অর্থাৎ তার মধ্যে আকাঙ্ক্ষাটাকে রাহু বাড়িয়ে দেবে অত্যন্ত পরিমাণে, যেটা একটা সাবমিসিভ পজিশনে ছিল। এটাকে খেয়াল রাখবেন। কোনো আকাঙ্ক্ষা, মেটেরিয়াল আকাঙ্ক্ষা করা বা না করা, কতটা করা সেটা আপনার উপর ডিপেন্ড করে, কিন্তু অন্যায় করবেন না কোনো, কিন্তু অন্যায়ের দিকে আপনাকে প্রভোগ করবে। ভালো থাকবেন প্রত্যেকে। সামনের দিন দেখছি শুক্রেরও ট্রানজিট হয়েছে, এই ট্রানজিটের উপরে বিশেষ কিছু বলার নেই, কিন্তু নর্মাল প্ল্যানেটারি পজিশন নিয়ে কিছু বলবো। মঙ্গলের কিছু বলার আছে, কারণ মঙ্গল অ্যাকচুয়ালি শুক্রের নক্ষত্রে সম্ভবত প্রবেশ করে গেছে, তো সেই হিসাবে কিছু বলার আছে। ভালো থাকবেন, নমস্কার।